হ্যালো স্টুডেন্টস, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা ক্লাস 10 এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অবশ্য তার গাণিতিক সমস্যা নিয়ে। নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে আমরা কিন্তু গ্যাসের আচরণের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে অন্তত কিছু গাণিতিক প্রশ্ন কিন্তু মাধ্যমিক তথা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দুটো পরীক্ষাতেই কিন্তু আসে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে চলো প্রথম প্রশ্ন কি বলেছে আমরা একটু দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন যেটা বলেছে তোমাকে, যে কোন গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? স্বাভাবিক ব্যাপার। আমরা খুব ভালো করে জানি যে বাষ্প ঘনত্বের সাথে আণবিক গুরুত্ব একটা ফর্মুলা আছে। সেটা কি? আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এখন কথা হচ্ছে, যদি তোমাকে আণবিক গুরুত্ব দিয়ে দেয় তাহলে বাষ্প ঘনত্ব কিন্তু খুব ইজিলি তোমরা বের করতে পারো। সেটা হচ্ছে m ডিভাইডেড বাই 2। আচ্ছা, m মানে হচ্ছে 64 ডিভাইডেড বাই 2, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 32। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে আমরা বাষ্প ঘনত্ব কিন্তু পেয়ে গেলাম, যেখানে d ইজ ইকুয়াল টু তোমাকে বাষ্প ঘনত্ব বলেছে আর m ইজ ইকুয়াল টু কিন্তু আণবিক গুরুত্ব বলেছে। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে -27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, পরম স্কেলে মান কত? উষ্ণতা স্পেলিংটা একটু ভুল আছে, এইটা হবে। যাই হোক, পরম স্কেলে মান কত হচ্ছে খুবই ইজি, যথেষ্ট ইজি। যখন সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দেয় তখন তোমাকে যদি কেলভিনে কনভার্ট করতে হয় কি করতে হবে খুব ভালো করে জানো তোমরা। যেটা হচ্ছে তোমার -27, তার সাথে 273 যোগ করে দাও। 273 যোগ করলে কত পাচ্ছ? 246, তাই তো? 246 কেলভিন তোমরা পেয়ে যাচ্ছ। এই তো পরম স্কেলে উষ্ণতা পেয়ে গেলে তোমরা। আচ্ছা, তারপরে তারপরে বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? আমরা খুব ভালো করে জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। এবার এই ফর্মুলা থেকে কিন্তু আমি যদি এই ফর্মুলাটাকে আরেকটু ভাঙি, তাহলে কিন্তু যেটা দেখতে পাবো পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। এটা খুব ভালো করে জানো তোমরা। আমি একটু জাস্ট এক্সপ্লেন করে দিই কোনটাকে কি বলে। এখানে এখানে যে পি দেখতে পাচ্ছ, এই পি হচ্ছে চাপকে ইন্ডিকেট করছে, তার সাথে ভি কে হচ্ছে আমরা আয়তন আয়তন বলে থাকি। আচ্ছা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে যে ভর তোমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ দেখো, এই প্রশ্নে যদি তুমি তাকাও তাহলে 4 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ 4 গ্রাম কিন্তু এখানে ডাব্লু কে ইন্ডিকেট করছে। ঠিক আছে, 4 গ্রাম এখানে কাকে ইন্ডিকেট করছে? ডাব্লু কে ইন্ডিকেট করছে। আর এম হচ্ছে আণবিক গুরুত্ব, সেটা খুব ভালো করে জানি আমরা। তো এবারে এসটিপি তে বলেছে বাদ দাও, অত সব ভাবার দরকার নেই, এবার ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করো এটা। তাহলে পিভি ইজ ইকুয়াল টু কি হবে? পিভি ইজ ইকুয়াল টু, দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4 বলে দিয়েছে। আর হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত জানো? 2। হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব 2। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক গুরুত্ব, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, মানে 1.008 এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গায় আমরা 1 ব্যবহার করি। আর হাইড্রোজেন গ্যাস বলেছে যেহেতু, এখানে 2 গ্রাম ইউজ করব আমরা, তাহলে এটা 2 হবে। আর বাকি হচ্ছে আরটি। আরটিটার ভ্যালু আর লিখলাম না। তো এখান থেকে আমরা ওভারঅল যেটা পেলাম সেটা হচ্ছে 2RT। তোমাদের এমসিকিউতে কিন্তু এরকম প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলতে এক এক মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত? এক মোল যে কোনো গ্যাসে অণু সংখ্যা কত হবে? এটা খুব ভালো করে জানি আমরা। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু থাকে। এখন কথা হচ্ছে, আরেকটা প্রশ্ন দিয়েছে ঠিক এর সিমিলার কিন্তু একটু অন্যরকম। 2 মোল মিথেনে পরমাণু সংখ্যা কত? এই পরমাণু সংখ্যা যদি বের করতে হয় তখন কিন্তু গন্ডগোল হয়ে যায়। মিথেন হচ্ছে, দেখো, তোমার এখানে CH4, তাই তো?
মিথেন মানে হচ্ছে CH4, যেখানে কার্বন পরমাণু একটা রয়েছে, হাইড্রোজেন পরমাণু 4টে রয়েছে, টোটাল 5টা পরমাণু রয়েছে। তাহলে একটি মিথেন অণুতে যদি 5টি পরমাণু থাকে, 5টি পরমাণু থাকে, তাহলে 1 মোল মিথেনে কতগুলো পরমাণু থাকবে? এটা আমরা কি করে বুঝবো? দেখো, এখন কথা হচ্ছে আমার, ধরো একটি মিথেন অণুতে ধরো পরমাণু কতগুলো রয়েছে, পরমাণু সংখ্যা কতগুলো রয়েছে? 5টি। ঠিক আছে, তাহলে 5 বলবো, 5টি বলবো না। আচ্ছা, যদি এখন আমি বলি 1 মোল, তাহলে 1 মোল মিথেন অণুতে পরমাণুর সংখ্যা কত হওয়া উচিত? তাহলে 5 গুণ 6.022 ইন্টু 10⁻23। আমরা তো এমনিই জানি 1 মোল মিথেনে মিথেন অণুর সংখ্যা কত, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। সেখানে একটি মিথেন অণুতে যদি 5টা পরমাণু থাকে, তাহলে টোটাল কতগুলো পরমাণু থাকবে হিসেব মতো? মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুতে কতগুলো পরমাণু থাকবে? 5 ইন্টু এটা। এখন 1 মোলের ব্যাপারটা বাদ দাও, এখন যদি 2 মোলের কথা বলা হয় তাহলে কি হবে? 2 মোলের ক্ষেত্রে জাস্ট গুণ করে দিতে হবে 2। তাহলে 2 গুণ 5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমি এখানটাতে লিখছি, কি পাবো? যেটা হচ্ছে 10 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। এখান থেকে আমরা পাবো 6.022 ইন্টু 10⁻24 সংখ্যক। তাহলে এতগুলো কিন্তু মিথেনের মধ্যে কতগুলো পরমাণু রয়েছে? এতগুলো পরমাণু রয়েছে, 6.022 ইন্টু 10⁻24। এখন নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বলে দিয়েছে P আর আয়তন বলে দিয়েছে V। উষ্ণতা যদি স্থির রেখে চাপ 25% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন কি হবে? তাহলে কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন এটা। ঠিক আছে, অপশন দিয়ে দিয়েছিল, তো এখানে তো আমার আমি অপশন দিইনি, জাস্ট কোয়েশ্চেন হিসেবে দিয়েছি, ভালো করে বুঝে নাও। দেখো, যখনই তোমাকে উষ্ণতা স্থির বলেছে, নিশ্চয়ই বয়েলের সূত্রের কথা বলা হচ্ছে। বয়েলের সূত্রকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু কাকে ইন্ডিকেট করছে? বয়েলের সূত্রকে। বয়েলের সূত্র, বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্রকে ইন্ডিকেট করছে। হলো? তো সেখান থেকে আমরা যেটা পাবো বেসিক্যালি, কি পাবো? যে দেখো, P1V1 ইকুয়ালস টু P2V2, এটা আমরা দেখেছিলাম নিশ্চয়ই। তাহলে এখানে দেখো, প্রথমত যদি দেখতে হয়, P1 মানে আগে ছিল P, আয়তন ছিল V, তাহলে P2 মানে অন্তিম চাপ আর অন্তিম আয়তন কত? অন্তিম চাপ কত হয়েছে? মানে 25% বৃদ্ধি করা হয়েছে, তাহলে P এর থেকে 25% বৃদ্ধি করলে এখন 125 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তো বোঝা উচিত অবশ্যই, সময় চলে এসছে, মানে টাইম চলে এসছে তোমাদের পরীক্ষার। তাহলে V2 ইকুয়ালস টু কি হচ্ছে? P ইন্টু V ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু 125। এবার এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, কি পাবো? P এর সাথে P কেটে গেল, 100 এর সাথে 125 কেটে গেল, তাহলে এটা হলো 4, এটা হলো 5। ক্লিয়ার? এখান থেকেই কিন্তু আমরা পেলাম 4/5 ইন্টু V। ঠিক আছে, মানে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে অন্তিম যে আয়তন হলো, যেটা প্রাথমিক আয়তনের, কিন্তু মানে V1 ইকুয়ালস টু V, মানে তো ওটা প্রাথমিক আয়তনকে ইন্ডিকেট করছি আমরা, V কে। তো সেটা ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু V। মানে নিশ্চয়ই তুমি দেখেই বুঝতে পারছো যে আয়তনটা কিন্তু কমেছে আগে থেকে। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার হলো। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এবার 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন,
এরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি তুমি করেছো, এই যে এখানে করেছো, এই যে এই প্রশ্নের আনসারটা আর এই প্রশ্নের আনসারটা কোথাও না কোথাও কাছাকাছি। ঠিক আছে, এখানে কত দিয়েছিল, এখানে 4 গ্রামই দিয়েছিল। ঠিক আছে, তো আমি এই কোয়েশ্চেন্সটা তোমাদেরকে HW দিলাম, আমি এই কোয়েশ্চেন্সটা আর করে দিচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন্সে চলো। এসটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। তাহলে এসটিপি যখন বলেছে কথাটা, এসটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে দেখো 11 গ্রাম, তাই তো? এসটিপিতে আমরা খুব ভালো করে জানি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত গো? আমরা খুব ভালো করে জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব কত হবে, কত হওয়া উচিত? এটা হচ্ছে 44। ঠিক আছে, বা এর গ্রামে প্রকাশিত ভর, যাই হোক। তো আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে 44, এই যে 44 গ্রাম, কালিটা একটু চেঞ্জ করি, ভালো একটা কালি নিয়ে আসি। এই যে 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমাকে যেটা বের করতে হবে, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4, 22.4 ডিভাইডেড বাই 44 ইন্টু 11। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে এটা কাটাকুটি করব, কত পাচ্ছি এখান থেকে? তাহলে এখান থেকে 4 পাবো, এখান থেকে আমরা যেটা পাবো মোটামুটি 4, 5.6, 5.6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম 5.6, এত এত লিটার। ক্লিয়ার? এইবার হচ্ছে যে আয়তনটা পেয়ে গেলাম, আলটিমেটলি এটাই আনসার হবে। এখন পরের কোয়েশ্চেন্সটা কি বলছে? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন কি হবে? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে। দ্বিগুণ, চাপ দ্বিগুণ মানে আয়তন অর্ধেক হয়ে যাবে। এবার প্রমাণ চাপে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, আগে অ্যামোনিয়া গ্যাসের আণবিক গুরুত্ব বের করি, মানে মোলার মোলার ভরটা বের করি, তাহলেই তো হয়ে যায়। অ্যামোনিয়ার অ্যামোনিয়ার মোলার ভর, মোলার ভর কত হচ্ছে? এটা হচ্ছে, ধরো নাইট্রোজেন দেওয়া আছে 14, আর তার সঙ্গে হাইড্রোজেন দেওয়া আছে 1 ইন্টু 3, মানে হচ্ছে কত? 17। 17, তার মানে হচ্ছে আমরা একটা জিনিস বুঝলাম, এই যে 17 গ্রাম আছে না, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের
আয়তন কত হওয়া উচিত? এই আইডিয়া, সেটা হচ্ছে 22.4 লিটার হওয়া উচিত। ঠিক আছে, 22.4 লিটার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, বুঝলে? আচ্ছা, তারপরে হচ্ছে এটা খুব ডিস্টার্ব করছে। সরি ফর দ্য ওয়েট। আচ্ছা, 4 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে সেটা হিসাব করতে হবে। আর এর ভ্যালু এখানে তোমাকে দিয়ে দিয়ে, এইটুকু পড়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি কি ডেটা দিয়ে দিয়েছে। আমরা একটু দেখে নিই কি দিয়েছে। 480, ঠিক আছে, বুঝতে পারলে। টেম্পারেচার কত দিয়েছে? সেটা হচ্ছে 300 কেলভিন। আর কি দিয়েছে? আর দিয়েছে হচ্ছে ডাব্লু, মানে গিভেন মাস, সেটা হচ্ছে 8 গ্রাম। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের যেহেতু। তাহলে এখন হাইড্রোজেন গ্যাসের সবার আগে যেটা বের করতে হবে, এই যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত সবার আগে সেটা, বা মোলার ভর কত সবার আগে সেটা বের করো। মোলার ভর কত হবে? মোলার ভরকে কিন্তু আমরা এম দিয়ে ইন্ডিকেট করব, সেটা ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে 1 ইন্টু, যেটাকে আমরা করতাম। ঠিক আছে, তাহলে গ্রামে প্রকাশিত, আমি ডাইরেক্ট গ্রামটাকে ইউজ করলাম। তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং তাহলে যে ফর্মুলাটা ইম্পর্টেন্ট, সেই ফর্মুলাটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। এটা আমরা দেখেছি। তাহলে এখন কথা হচ্ছে জাস্ট জাস্ট পুট করে দাও ভ্যালুগুলোকে, তাহলেই হয়ে যাবে। পি ইজ ইকুয়াল টু 4 এটিএম আছে, আর আয়তন তো তোমাকে বের করতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলছে? 8 গ্রাম। আর এম ইকুয়ালস টু দ্য 2 হাইড্রোজেন গ্যাসের জন্য, এই যে হাইড্রোজেনের জন্য। আর আর ইজ ইকুয়াল টু 0.082, 0.082, তার সঙ্গে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। ওকে, টেম্পারেচার কিন্তু সবসময় কেলভিনে থাকবে, খুব ইজি বোঝা। তবে কিন্তু এটা ইম্পর্টেন্টও বটে। এবার ক্যালকুলেশন করে কার ভ্যালু বেরোবে? এখান থেকে ভি এর ভ্যালু বেরোবে। তাহলে 8/2 আছে, 0.082 আছে, 300 আছে, ডিভাইডেড বাই তার সাথে রয়েছে হচ্ছে 4। ক্যালকুলেট করো, তাহলে খুব ইজিলি কিন্তু তোমার বেরিয়ে যাবে। এটা কেটে দিলাম, 8 কেটে গেল। তাহলে এখন কথা হচ্ছে কি, এখন কথা হচ্ছে এখানে একটা 1000 নিয়ে আসো, নিয়ে এসে এই জিরোর সাথে জিরো কেটে দাও। তাহলে এখান থেকে আমরা বর্তমানে যেটা পাবো সেটা হচ্ছে 82 ইন্টু 3 কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 8 24, 24.6, 24.6। তাহলে সুতরাং তাহলে আয়তন কি হবে? নির্ণয় আয়তন, নির্ণয় আয়তন যেটা হবে সেটা হচ্ছে 24.6 এত লিটার। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স বলছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সাথে, অন্তিম আয়তনের সাথে না, এটা হবে প্রাথমিক, প্রাথমিক আয়তনের সাথে হবে, এটা সাথে অন্তিম আয়তনের অনুপাত বের করতে হবে।
তাহলে সবার প্রথম তোমাকে যেটা করা দরকার, দেখো ছিল 0°C গরম হয়ে অর্থাৎ উষ্ণ হয়ে গেল, মানে টেম্পারেচার হয়ে গেল হচ্ছে 546°C। আমি তোমাদেরকে একটু অঙ্কটা বুঝিয়ে বলি। চাপ স্থির রাখতে হবে এবং উষ্ণতাও স্থির রাখতে হবে। গ্যাসটিকে কি করা হচ্ছে না, 0°C টেম্পারেচার থেকে 546°C টেম্পারেচার উত্তপ্ত করা হয়েছে। এখন কথা হচ্ছে তার যে আগে যে বা প্রাথমিক যে তার আয়তন ছিল তার সাথে অন্তিম আয়তনের অনুপাত বের করতে হবে। কিভাবে করব, আগে আমরা টেম্পারেচারের অর্থাৎ T1টা আগে আমরা বের করব। T1 মানে প্রাথমিক উষ্ণতা 0°C ছিল, মানে এটাকে আমরা 273 এত কেলভিন করতে পারি। এখন T2টা কি হবে, দেখো 546°C ছিল, তাহলে 546 প্লাস 273 যদি করা হয়, তাহলে আমরা কিন্তু এটাকেও কেলভিনে কনভার্ট করে ফেললাম। কত পাচ্ছি, 6×3=9, আর এটা 1 হচ্ছে হাতে 1 আর 1 3 8, 819 এত কেলভিন পেয়ে যাচ্ছি। এখন কাকে স্থির রাখা হয়েছে, চাপকে স্থির রাখা হয়েছে, নিশ্চয়ই চার্লসের সূত্রের ব্যাপার। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে V1 যেটা আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। আর V2টা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অন্তিম আয়তন। কার অন্তিম আয়তন, ওই গ্যাসটির। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, এদেরই অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ যেটা কেলভিন টেম্পারেচারে দেখতে হবে, সেটা কত, সেটা কি, সেটা হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2। খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ইজি বিষয়টা বোঝা। তাহলে আমাকে কাদের রেশিও বের করতে হবে, V1 আর V2 এর, তাই এক জায়গায় নিয়ে আসলাম, এটা হয়ে গেল T1/T2। এখান থেকে আমরা T1 মানে কত পাচ্ছি, 273, আর T2 মানে কত পাচ্ছি, 819। ক্যালকুলেট করো। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 273 ইন্টু 3 করলে কত হবে, আমরা একটুখানি এখানে গুণ করে দেখে নিই সাইডে। 3×3 = 9, 3×7 = 21, 3×2 = 6 দিয়ে 8, তাহলে 819ই হচ্ছে। তাহলে এটা 3 আর এটা 1, তাহলে সুতরাং V1 * V2 = 1:3, এটাই তোমাকে বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায়, উষ্ণতায় না উষ্ণতায় হবে এটা, উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করেছে, অধিকার করে। ভালো কথা, মানে কোনো গ্যাসের হবে না, মানে কোনো গ্যাসের 1 গ্রাম, এটাই বলতে চেয়েছে। মানে 1 গ্রাম কোনো গ্যাস 7°C উষ্ণতায় ও 2 বায়ুমণ্ডলীয় চাপে 410 ml আয়তন অধিকার করেছে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে হবে, মোলার ভর নির্ণয় করতে হবে। মোলার ভর মানে কি, এই যে এম কে ইন্ডিকেট করতে হবে, এম, অর্থাৎ এম কে বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা কি করে বের করব, আমরা একটুখানি দেখে নিই। তাহলে আমায় কি কি ডেটা দিয়ে দিয়েছে, সবার আগে সেটা দেখতে হবে। W দিয়ে দিয়েছে 1 গ্রাম, ঠিক আছে। উষ্ণতা দিয়ে দিয়েছে 7°C, তাই উষ্ণতাটাকে আমি একটু চেঞ্জ করে নেব। 7°C প্লাস 273 কেলভিনে কনভার্ট করতে গেলে খুব ভালো করে জানো যে 273 যোগ করতে হয়, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব 280 কেলভিন। তার সাথে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে পি, পি কত দিয়েছে, 2 atm। আচ্ছা, তার সাথে আয়তন কত দিয়েছে, ভি, সেটা দিয়ে দিয়েছে 410 ml। ml রাখবো না, এটাকে আমি কি করব, 1000 দিয়ে ডিভিশন করে দেব, 1000 দিয়ে ডিভিশন করে দেব। তাহলে আমরা যেটা পাবো ইউনিটটা সেটা হচ্ছে লিটার। ঠিক আছে, এটা মাথায় যেন থাকে। এখন এখান থেকে আমরা যে ফর্মুলা সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যে ফর্মুলাটা হচ্ছে
পিভি ইজ ইকুয়াল টু W/M ইন্টু আর টি। এই ফর্মুলা সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেল এখানে। এই ফর্মুলাটা এখানে আসতে পারে, যেখানে আমি তোমাকে বলি কি কি কোনটাকে কি বলে খুব ভালো করে জানো, তাও বলে দিচ্ছি। পি হচ্ছে চাপকে ইন্ডিকেট করছে, ভি হচ্ছে আয়তনকে ইন্ডিকেট করছে, ডাব্লিউ হচ্ছে যে ভরটা দেওয়া থাকবে প্রশ্নে সেটা দেওয়া আছে, আর এম হচ্ছে আণবিক গুরুত্ব যেটা আমাকে বের করতে হবে বা মোলার ভরকে ইন্ডিকেট করছে, মোলার ভর। তারপরে হচ্ছে আর হচ্ছে নিশ্চয়ই আদর্শ গ্যাস ধ্রুবক। আচ্ছা, এটা 82 হবে, হ্যাঁ আমরা 82 ইউজ করব, 0.082। আচ্ছা, টি মানে হচ্ছে টি আমরা কি পাবো, টি মানে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু কি হওয়া উচিত এখানে, এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ইন্টু ভি। ফর্মুলা অনুযায়ী ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1, আচ্ছা আর ইকুয়ালস টু কত হচ্ছে 0.082, তার সঙ্গে টেম্পারেচার কত হচ্ছে 280, পি কত হচ্ছে 2 atm, আর ভি কত হচ্ছে 410 ডিভাইডেড বাই 1000 হলো। এবার ক্যালকুলেট করে আমরা যেটা পাবো 0.082 ইন্টু 280 ইন্টু 1000 ইন ডিভাইডেড বাই 2 ইন্টু 410, ব্র্যাকেটটা তোলো মানে পয়েন্টটা তুলে এখান থেকে দেখো 1000 লিখে দাও। আচ্ছা, নেক্সট কাজ কি হবে আমাদের, এটাকে পুরো কাটাকুটি করো, 410 তো 82, 5 82 410 হয়, ঠিক আছে। তারপরে 5 48 না 56, 5 56 হয় হচ্ছে 280, আর 2 56, 28 দুগুণে 56 হয়। খুব ভালো করে আমরা বুঝলাম বিষয়টাকে, 28 দুগুণে 56, তাহলে এম ইকুয়ালস টু কত হচ্ছে 28। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা না উষ্ণতা হবে, এটা উষ্ণতা কত হবে, ঠিক আছে। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা আমাকে বের করতে হবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, দেখো। আচ্ছা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করতে হবে, তাহলে এখন কথা হচ্ছে প্রথম কথা আমরা খুব ভালো করে জানি P1 ইকুয়ালস টু P2 D2 ডিভাইডেড বাই T2, এটা কাজে লাগবে। যেখানে P1 হচ্ছে প্রাথমিক চাপটা আমার ধরো P ছিল, প্রাথমিক আয়তনটাও V ছিল, আর টিটা কত ছিল, টিটা ধরে নাও 273, মানে যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হয়েছে মানে 273 আগে ছিল। আচ্ছা, পরে হয়েছে কত, পরে ওটা যোগ করে যেটা পাবো মানে T2টা আমি যদি বের করি তাহলে 27 প্লাস 273, এখান থেকে আমরা পেলাম কত, পেলাম হচ্ছে 300 কেলভিন, এটাই আমরা পেলাম। তাহলে P2, P2 মানে কি, P2 মানে দ্বিগুণ হয়ে গেছে চাপ, 2P হবে। তারপরে V2টা হচ্ছে তোমার 2V হবে, ডিভাইডেড বাই 300 কেলভিন হয়ে গেছে এখন। এবার এখান থেকে তোমার ধরো সুন্দরভাবে কাটাকুটি করতে যদি পারি আমরা, পি এর সাথে পি কেটে গেল, ভি এর সাথে ভি কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে থাকলোটাই বা কি, এখানে কি থাকলো, আমাকে চূড়ান্ত উষ্ণতা বের করতে হবে, তো উষ্ণতাটাকে কোথা থেকে পেলাম, ও মাই গড, না 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 না, অঙ্কটা একটু ভুল হয়েছে, আমাদের বোঝাটা ভুল হয়েছে, সরি সরি। চূড়ান্ত উষ্ণতা বের করতে আমি আগেই 273 ধরে নিয়েছিলাম, আমি 273 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হয়েছিল, মানে এইভাবে ভেবেছিলাম আমরা, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবে হবে না, অঙ্কটা এইভাবে করতে হবে। দেখো, চূড়ান্ত উষ্ণতা যেহেতু বলে দিয়েছে বুঝবে ভালো করে, ধরো P1 V1/T1 ইজ ইকুয়াল টু V2 বাই,
তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয় বৃদ্ধি পায়। মানে আগে ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার মানে এখান থেকে আমরা বুঝলাম আগে ছিল ধরো পি, তার সাথে ধরো ভি ছিল, আর তখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল, মানে হচ্ছে 273 যোগ 27 যেটা আসে সেটাই হবে এখানে, ইজ ইকুয়াল টু P2। P2 মানে হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, P2 মানে এটাও ডবল হয়ে যাচ্ছে, তাহলে T2টা কি হবে এটা আমাদের কিন্তু জানতে হবে। সেটা জানার জন্য আমরা কিন্তু ভালো করে জিনিসটাকে বুঝবো। এটা 300 হয়ে যাচ্ছে, এটা 4PP হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই T2 হয়ে যাচ্ছে। সিম্পল, 2 ইকুয়ালস টু 4V ইন্টু 300 ডিভাইডেড বাই কি, তাহলে পিভি কেটে গেল, এখান থেকে আমরা পেলাম 3 4 12, তাহলে 1200 T2 কিন্তু 1200 হয়ে গেল। তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং চূড়ান্ত গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হচ্ছে 1200 এত কেলভিন, বা ডিগ্রি সেন্টিগ্রেডে করতে চাইলে 273 মাইনাস করে দেবে, আর 1200 থেকে 273 মাইনাস করে দাও, ব্যাস তাহলেই তো তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে। কত আসছে 73, তো এদিকে 27, হাতে রইল 1, 2 আর 1 3, 9, 927 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এনটিপিতে 0.1112 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর বলে দিয়েছে 0.22 গ্রাম, তাহলে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর বের করতে বলেছে। এটা তো ইজিলি বের করা যেতে পারে। দেখো তুমি খুব ভালো করে জানো যে 0.112 এত লিটার কার্বন ডাই অক্সাইডের ভর যদি ধরো 0.22 এত গ্রাম হয়, তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত হওয়া উচিত 0.22 ডিভাইডেড বাই 0.112 এত গ্রাম হওয়া উচিত। আর এনটিপিতে যেহেতু বলেছে 22.4 লিটার, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করে নিতে পারবো। ঠিক আছে, ডিভাইডেড বাই 0.112, ক্লিয়ার। এটাকে তোলো, তুলে এখানে 1000 অ্যাপ্লাই করো, এখান থেকে নিচে একটা 10 নিয়ে আসো, আর তার সাথে এখান থেকে পয়েন্ট তুললে আরো 100 চলে আসছে। কাটাকুটি করে আমরা যেটা পাবো 1 2 3 1 2 3, ব্যাস হয়ে গেল। এবার সুন্দর করে কাটাকুটি করো, এইটা ইন্টু 2 করলে আমরা পাই এরকম, তাহলে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম কত 44 গ্রাম, যেটা আমরা জানি অলরেডি। সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত বের করতে হবে, তাহলে এবারে একটা কথা বলি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা খুব ভালো করে জানি। তাহলে সেখান থেকে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। এখানে একটা কথা বলি, এখানে যদি ধরো আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি ধরো চাপ এক মিনিট, তাহলে ভি ইকুয়ালস টু, আমি একটা রিলেশন রেডি করে দেবো এখানে, পি 1/m। দেখো বিষয়টা হচ্ছে এখানে তোমাকে এইভাবে দেখতে হবে জিনিস। দেখো ডাব্লিউ আর টি পি কি সব জানি আমরা, এই তিনটে এইখানে আর তো কনস্ট্যান্ট আছে, আদর্শ গ্যাস ধ্রুবক,
ডাব্লু হচ্ছে এই যে সমভর বলেছে, কথাটা আলাদা করে বলার কিছু নেই, সমভরের কথাই বলা হয়েছে। তো ডাব্লুটাও কনস্ট্যান্ট আছে। এসটিপি বলেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। আচ্ছা, টি আর পিটা কনস্ট্যান্ট রাখবো, টি আর পিটা আমরা কনস্ট্যান্ট রাখবো। যদি সেটা রাখি তাহলে কিন্তু আয়তনের সঙ্গে মোলার ভরটা কিন্তু ব্যস্তানুপাতে রূপান্তরিত হচ্ছে, ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে সেখান থেকে আমরা ইজিলি কিন্তু V1/V2 ইকুয়ালস টু লিখতে পারি M2/M1। কথা বোঝাতে পারলাম কি পারলাম না? কথা বোঝাতে পারলাম কি পারলাম না? খুবই ইজি একটা ব্যাপার। তো এখানে এখন আমি ফর্মুলেশন অনুযায়ী দেখব যেটা, তাহলে M1/M2 ইকুয়ালস টু কি হওয়া উচিত? V2/V1। এবার সেখান থেকে V2 মানে কত? V2 মানে হচ্ছে 5600 ডিভাইডেড বাই 4480। ক্যালকুলেট যদি করি তাহলে কি পাবো? কাটু কেটে 4 দিয়ে 4, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4, 4 14 56, 140। ঠিক আছে। আচ্ছা, আহ 28, ডাইরেক্ট 28 দিয়ে 28 ইন্টু 5 কত হয় গো? 140। 28 ইন্টু 4 কত হয়? 112। তাহলে সেক্ষেত্রে M1:M2 কি হওয়া উচিত? 5:4 এটা হওয়া উচিত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা, পরীক্ষায় দিতেই পারে, না দেবার কিছু আমাদের হাতে তো কোনো কিছু নেই। সবই যারা কোয়েশ্চেন করবে তারা জানেন। দেখি আর কটা অঙ্ক বাকি আছে, আর এটা বাদে আর 3টে অঙ্ক বাকি। তাহলে একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে মানে 15 অ্যাটমসফেরিক প্রেশার 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে 2 অ্যাটমসফিয়ার চাপে 5 লিটার আয়তনের কতগুলো বেলুন ভর্তি হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় দিতে পারে, তোমরা কিন্তু অবশ্যই দেখেছো। তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? উষ্ণতা অপরিবর্তিত আছে মানে একদম একটাই ফর্মুলা কাজ করে, বয়েলের সূত্র থেকে যেটা গাণিতিক রূপ পাই, P1V1 ইকুয়ালস টু P2V2। এখানে প্রাথমিক প্রাথমিক অন্তিম সবই জানো। 1 হচ্ছে প্রাথমিককে ইন্ডিকেট করে আর 2 হচ্ছে অন্তিমকে ইন্ডিকেট করে। এবার প্রাথমিক চাপ কত দেওয়া আছে? 15 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার সাথে আয়তন কত দেওয়া আছে? 10 লিটার। আচ্ছা, চাপ কত আছে? 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। তাহলে V2 তখন কি হবে? V2 ইকুয়ালস টু 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 2। এবার কাটাকুটি করবো আমরা জিনিসটাতে। তাহলে এটার থেকে আমরা 5 পেলাম, 5 15 কত হচ্ছে? 75 হচ্ছে। তাহলে সুতরাং মোট আয়তন কত উৎপন্ন হলো, মানে কত আয়তনের গ্যাস উৎপন্ন হলো? তাহলে আহ, আমরা আমরা 75 লিটার হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস পেলাম। ঠিক আছে। এবার দেখো, একটা গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে 5 লিটার। তাহলে সুতরাং বেলুনের সংখ্যা, তাহলে বেলুনের সংখ্যা কতগুলো হবে? বেলুনের সংখ্যা দেখো দেখো মোট আয়তন কত হাইড্রোজেন গ্যাসের? 75 লিটার, 75 লিটার। আর একটা বেলুনের আয়তন কত? সেটা 5 লিটার। ঠিক আছে, কাটাকুটি করলে 15 আসছে। তাহলে 15 খানা কিন্তু বেলুন আমরা পেলাম, 15 খানা আমরা বেলুন কিন্তু পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন। এসটিপিতে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলে দিয়েছে এটা, এবং এত সেন্টিমিটার এইচজি চাপে আয়তন কত? আয়তনটা মোস্ট ইম্পর্টেন্ট। উষ্ণতা একই থাকলো, উষ্ণতা একই থাকা মানেই হচ্ছে P1V1 ইকুয়ালস টু P2। তাহলে এসটিপিতে
এসটিপিতে নির্দিষ্ট উষ্ণতায়, এসটিপি বলেছে যেহেতু, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলে দিয়েছে। আচ্ছা, উষ্ণতা স্থির যখন বলেছে তখন আর কিছু লেখার দরকার নেই, P1 ইকুয়ালস টু P2 হয়ে যাবে, বুঝবে ভালো করে। দেখো, প্রথম কথা হচ্ছে এসটিপিতে বলেছে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলে দিয়েছে 52 মিটার কিউব, 52 মিটার কিউব। তাহলে দেখো, প্রথম কথা এসটিপিতে বলেছে, তাহলে আমি চাপটাকে ধরলাম 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আছে। তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের রেসপেক্টে আমরা যদি দেখি আয়তন, সেটা হচ্ছে 52 মিটার কিউব। তাহলে P2 কত? P2 দিয়ে দিয়েছে 104, এবং তার করেসপন্ডিং V2 আমাকে বের করতে হবে। তাহলে আয়তনটা যদি বের করি তাহলে কত পাচ্ছি? 76 ইন্টু 52 ডিভাইডেড বাই 104, কাটাকুটি করো, মানে 2 চলে আসলো। 2 মানে হচ্ছে আমরা এখান থেকে 2 এর সাথে 76 কেটে দেবো, তাহলে হবে হচ্ছে 38। 38 কি? 38, সুতরাং অন্তিম আয়তন, অন্তিম আয়তন কত হওয়া উচিত? এরই যা একক সেটাই হওয়া উচিত, 38 মিটার, এটা হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে এত। গ্যাসটির আয়তন কত? এসটিপিতে গ্যাসের আয়তন কত হবে? উষ্ণতা দিয়েছে, চাপ দিয়েছে, কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে এটা। এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? এসটিপিতে গ্যাসের আয়তন কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা কথা বলি, তাহলে P1টা কত আছে? 57 সেন্টিমিটার পারস্তম্ভের। আয়তন V1 ইকুয়ালস টু কত বলেছে? 600 সেন্টিমিটার কিউব। তাহলে টেম্পারেচার কত? 273, 27 প্লাস 273, ঠিক আছে, এত কেলভিন। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 300 কেলভিন, হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, গ্যাসের আয়তনটা। এখন এসটিপিতে গ্যাসটির আয়তন কত? আরেকটা আয়তন চেয়েছে। তাহলে এসটিপিতে যেহেতু বলেছে, তার মানে P2টা কি হওয়া উচিত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আচ্ছা, টেম্পারেচার কত? T2 ইজ ইকুয়াল টু 273 বের করতে হবে। তাহলে V2 কত হবে? V2টা আমার বের করাটা খুব দরকার। তাহলে কিছুই না, P1 ইকুয়ালস টু P2 এটা আমাকে বের করতে হবে। তাহলে P1 মানে হচ্ছে 57, P1 মানে হচ্ছে 600, P1 মানে হচ্ছে 300 কেলভিন, P2 মানে হচ্ছে 76, P2 মানে আমি জানি না, আর এটা হচ্ছে 273। তাহলে V2 ইজ ইকুয়াল টু 57 ইন্টু 600 ইন্টু 273 ডিভাইডেড বাই 76 ইন্টু 300, এটাই হচ্ছে হিসেব। আমরা তাহলে একটু কাটাকুটিটা করে নিই। তাহলে এর সাথে একে যদি কাটাকুটি করি, এটা 2 আসে, 76 বলে দিয়েছে, 57 আছে। আচ্ছা, তাহলে 76 বলছে, 76 কত দুগুণে 76? 38 দুগুণে হয় 76, 19, 19 দিয়ে যদি কাটাকুটি করি, 3 19 57, 4 9 36, 4 বারে চলে যাচ্ছে, তাই না? এটা 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে আসছে 2। আর কি, আর তো কাটাকুটি যাওয়ার জায়গা নেই। তাহলে 3 তিরিককে 9 আসছে, 3 7 81 ডিভাইডেড বাই 2, এত। তাহলে সুতরাং নির্ণয় আয়তন, আটশো 19/2, এত
সেন্টিমিটার ক্লিয়ার, এত সেন্টিমিটার কিউব। লাস্ট অঙ্ক কি বলছে? এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তন কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, গ্যাসের চাপ যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে। ওই সেম ফর্মুলা, চাপ অপরিবর্তিত থাকে, তাহলে V1/T1 ইকুয়ালস টু V2/T2, একদম ডিরেক্ট হিসেব। V1 মানে হচ্ছে 91, যেখানে V2 T1টা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, স্বাভাবিক ব্যাপার। এবার তাহলে ওই গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই গ্যাসের আয়তন কত হবে? চাপ একই রয়েছে, আয়তন আমাকে বের করতে হবে, ঠিক আছে? ও সরি 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 সরি, একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা হচ্ছে কি, এই T1 এর জায়গায় কিন্তু ব্যাপারটা অন্য কিছু হবে। দেখো, এই যে এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তন কোনো গ্যাসকে উত্তপ্ত করে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আনা হলো, মানে আগে টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, মানে 273 ছিল, আর এখন হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে, মানে 300 কেলভিন হয়ে গেছে। তাহলে কিচ্ছু না, V2 ইকুয়ালস টু কি হবে, 91 ইন্টু 300 ডিভাইডেড বাই হচ্ছে 273, 273, এটা 3 টাইমসে চলে যাবে, 3, এটা 100। তাহলে সুতরাং তাহলে গ্যাসটির আয়তন কি হবে, 100 সেন্টিমিটার কিউব। দেখো, খুব ছোট ছোট কিন্তু প্রশ্ন, খুব বেশি যে বড় তা নয়, এরকম ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে। আর যে প্রশ্নগুলো করালাম প্রথম থেকে, কিছু 1 নম্বরের কোয়েশ্চেন ছিল এবং তারপর থেকে 2 নম্বরের কোয়েশ্চেন। তো 2 নম্বরই কিন্তু 2 নম্বর, অর্থাৎ 2 মার্কের কোয়েশ্চেনই কিন্তু গ্যাসের আচরণ থেকে আসে, ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো এখন কথা হচ্ছে যে ভিডিওটি, আশা করি তোমরা ফুল ভিডিওটি দেখেছো, মাঝখানে মাঝখানে একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছিল, তো তারপরে ঠিক হয়ে গেছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। চলো, টাটা।